গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প হলেও সত্যি। আর সবাইকে হ্যাপি হোলি। হোলি নিশ্চয়ই সবার খুব ভালো কেটেছে। আচ্ছা, আজকে যে গল্পটা বলবো ওটা হচ্ছে অতনু আর অর্পিতার। ওরা অনেক দিন ধরে রিলেশনশিপে রয়েছে, তো এবার ওরা ঠিক করেছে বিয়ে করবে। তো দুজনেরই অফিস হচ্ছে সল্ট লেকে। এবার দুজনেরই বাড়ির থেকে ভীষণ আপত্তি ওদের বিয়েতে। তো ওরা কেউ রাজি হচ্ছে না বিয়ের জন্য, তো ওরা ঠিক করেছে যে মন্দিরে গিয়ে বিয়ে করবে। কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে অতনু একটা হস্টেলে থাকতো। হস্টেল ঠিক না, একটা ফ্ল্যাটে পেইং গেস্ট থাকতো আর কি, 3জন মিলে শেয়ার করে। তো সেখানে তো বিয়ের পরে থাকা যাবে না, তো ওই জন্য ঠিক করেছে যে একটা বাড়ি ঠিক করতে হবে। তো এবার সল্ট লেকে ওদের বাড়ি নেওয়ার মতো বাজেট নেই, বাড়ি বা ফ্ল্যাট কিছুই নেওয়ার মতো বাজেট নেই। তো ওরা ঠিক করেছে যে রাজারহাটের একটু ইন্টেরিয়ারে ওখানটায় ওরা একটা বাড়ি বা ফ্ল্যাট কিছু নেবে। তো সেই মতো ওরা অফিস থেকে বেরিয়ে বেরিয়ে ঘুরে ঘুরে একটা বাড়ি ঠিক করেছে। তো বাড়িটা মোটামুটি ওদের বাজেটেই আছে, একতলা বাড়ি, পুরোটাই ওরা পাচ্ছে। আর হচ্ছে 2টো বেডরুম আর 2টো ব্যালকনি আর একটা ওয়াশরুম আছে, আর হচ্ছে কিচেন আছে, ড্রয়িং রুম আছে। তো মোটামুটি ওদের বাজেটেও আছে, ওদের পছন্দও হয়েছে। তো সেই মতো একটা ডেট ঠিক করে ওরা বিয়ে করে নিল। বিয়ে করে তো ওই বাড়িটাতেই ওরা ফার্স্ট গিয়ে উঠলো। এবার যেটা হয়, নতুন সংসার, সমস্ত কিছু কেনাকাটা করতে করতে তো ওদের ওইভাবেই কাটছিল যে প্রত্যেক দিনই বেরিয়ে বেরিয়ে ওরা কিছু কিছু নতুন নতুন জিনিস কিনতে হচ্ছিল, কারণ নতুন সংসার, নতুন সংসারের তো সব কিছুই নতুন করে কিনতে হচ্ছে, ওদের কাছে তো কিছুই ছিল না। তো এরকম কিনতে কিনতে এবার অতনুর একটু বাজেট শর্টেজ হয়ে এসছে। বলছে, ও অর্পিতাকে বলছে যে দেখো আমার পকেটে টান পড়ছে, আর এত কিছু কেনা এখন সম্ভব নয়। অনেক কিছু কিনেছে, পর্দা, গ্যাস ওভেন যেগুলো লাগে রোজকার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সবই কিনতে হয়েছে। এবার যে লাস্ট অবধি যেটা বাকি আছে সেটা হচ্ছে একটা খাট আর একটা সোফা। তো তো অতনু অর্পিতাকে বলে দিয়েছে যে যে কোনো একটাই হবে, হয় তুমি মনে করো যদি খাট কেনো তো খাট কিনবে, আর যদি তুমি মনে করো যে সোফা কিনবে তো সোফা কিনবে, দুটো কেনা আমার পক্ষে সম্ভব না। এবার অর্পিতা একটু মুখ ভার করেছে যে দুটো কেনা সম্ভব না, কিন্তু তারপরে ওরা আর কি ঠিক করলো যে খাট, তো ওরা একটা গদি পেতে দুজনে শুচ্ছিল। তো বললো ঠিক আছে, তো এখানেই শোবো, একটা সোফাই কিনি, যে লোকজন আসলে তো একটু বসতে দেওয়ার দরকার হয়, তখন ওই গদিটাতে ওরা শোয়, ওটাতেই সবাইকে বসতে দিতে একটু অসুবিধা মনে করছিল। বললো যে একটা সোফাই তাহলে কিনবো। তো সেরকম ভাবে ওরা ওই দোকানে গিয়ে সোফার বাজেট দেখেও ওদের আর কি মানে চোখ হয়ে গেছে যে প্রায় 80,000, 1,00,000-এর নিচে সোফা পছন্দ হচ্ছে না। তো সেটাও ওদের মনে হচ্ছে যে এতটা টাকা এই মুহূর্তে ইয়ে করা সম্ভব হচ্ছে না। তো তখন ওরা ওই অতনুর যে অফিস কলিগরা বললো যে এক কাজ কর তোরা ইয়ে কর, একটু পুরনো ফার্নিচারের দোকানে যা না, সবই যে নতুন সবসময় কিনতে হবে তা তো হয় না, তো একটু পুরনো ফার্নিচারের দোকানে দেখ। তো সেই অনুযায়ী ওরা একটু খোঁজ টোজ নিয়ে কয়েকটা পুরনো ফার্নিচারের দোকানে গেছে। তো তাও ঠিক পছন্দসই হচ্ছে না, যেরকম ঠিক ওরা চাইছে সেরকম হচ্ছে না। এবার লাস্ট ওরা যে একটা দোকানে গেছে, সেখানে গিয়ে ওদের একটা সোফা খুব পছন্দ হয়ে গেছে, মানে এক চোখে দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো সেটা আবার একটু উপর দিকে আলাদা মতো করে রাখা ছিল। তো ওরা ইয়েকে জিজ্ঞেস করেছে, ফার্নিচারের মানে যে দোকানদারকে জিজ্ঞেস করেছে, তো সে বলছে কি অন্যটা নিন না, ওটাই নিতে হবে, অন্য তো এত রয়েছে, এগুলো নিন। তো তখন অর্পিতা বলছে কেন, আমার ওটাই পছন্দ হয়েছে, ওটাই নেব। লোকটা বলছে যে ওটার একটু রিপেয়ারিং বাকি আছে, ওটা ছাড়ুন, আপনি অন্যটা নিন। এবার অর্পিতা শুনবে না, ওর পছন্দ যেহেতু ওটাই হয়েছে তো ওটাই নেবে। তো এবার বলছে যে ঠিক আছে, রিপেয়ারিং বাকি আছে, আমার আজকেই ডেলিভারির দরকার নেই, আপনি কাল পরশু ডেলিভারি দিন, আমরা এটাই নিই। তো সেই রকম কথা বলে ওরা চলে এসছে। ওরা ওই দিনকে ডেলিভারি নেয়নি, 2-1 দিন পরে ওর থেকে ডেলিভারি নিয়েছে। নিয়ে ওরা বাড়িতে যাই হোক সেট করেছে সোফাটা। সেট করে এবার তোর বেশ সংসারটা পরিপূর্ণ লাগছে যে একটা সোফা হয়েছে,
এবার বারবার সোফাটা মুছছে, পরিষ্কার করছে, খুব পছন্দ হয়েছে। এবার এরকম হয় যেদিনকে সোফাটা ডেলিভারি নিয়েছে ঠিক পরের দিনই অর্পিতার একটু মানে গাটা ম্যাচ ম্যাচ করছে, অফিসে যেতে ইচ্ছা করছে না। তো অতনুকে বলছে যে তুমি যাও অফিস, আমি আজকে যাবো না, আমার ভালো লাগছে না ঠিক শরীরটা। তো অতনু বলছে ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি চলে আসবো সন্ধ্যেবেলা, তুমি একটু রেস্ট নাও। অর্পিতা ওরকম শুয়ে আছে। ওই ও অতনু বেরিয়ে যাওয়ার পর থেকে না ও একটু শরীরটা ভালো লাগছে না, ও শুয়ে পড়েছে বিছানায়। তো বিছানা বলতে ওদের যে গদিটা পাতা ছিল ওই গদির পাশেই ওরা সোফাটা সেট করেছে ওই বেডরুমে। তো এরকম শুয়ে পড়েছে। এবার হঠাৎ করে ওর ঘুমটা আধো ঘুম এরকম সময় ও শুনছে যে সোফাটার মধ্যে কারা যেন একটা বয়স্ক দুজন মানুষ বসে কি একটা আলোচনা করছে, কথা বলছে। ও যেন স্বপ্নের ঘোরের মধ্যে দেখছে। তো এবার দেখতে দেখতে ও হট করে উঠে পড়েছে। আরে কি হলো? তখন দেখছে কেউ নেই। তো ভাবলো কি স্বপ্ন দেখছিল, ঠিক আছে, কিন্তু শরীরটা ভালো লাগছে না। ও ভাবছে যে ঠিক আছে স্নান টান করে নি, একটু যা হোক একটু ভাতে ভাত কিছু বসিয়ে নেব, আর নিজের জন্য আর কিছু করবো না, আর রাত্রেবেলা অতনুকে বলবো যে কিছু নিয়ে আসতে, ভালো লাগছে না রান্না টান্না করতে। এবার ও বাথরুমে গেছে। বাথরুমে গিয়েও সেম, ও মনে হচ্ছে যেন বেডরুম থেকে কেউ যেন কিছু কথা বলছে, মানে কিছু নিচু গলায় কিছু একটা আলোচনা হচ্ছে এরকম মনে হচ্ছে। তো ওর হঠাৎ করে একবার মনে হলো তাহলে কি অতনু ফিরে এলো, ওর তো শরীরটা ভালো নেই শুনেছিল, অতনু হয়তো ফিরে এসছে। ও বাথরুম থেকে চিৎকার করে জিজ্ঞেস করেছে কি অতনু এলে, অতনু এলে? তখনই ব্যাস অমনি চুপ, আর কোনো কথা নয়, আর কোনো আওয়াজ নেই। তো ওর বাথরুম থেকে বেরিয়েছে, বেরিয়ে ও আর কি একটু ফ্রিজের ওখানটায় গেছে কিছু বাটার করবে, দেখছে কি নিচে দুধ পড়ে আছে অনেকটা। তো ভাবছে যে সকালবেলা তো দুধ বার করা হয়নি, দুধের প্যাকেটও কাটা হয়নি, তাহলে কি অতনু বার করেছিল? বলে ও ফ্রিজ খুলে দেখলো যে প্যাকেট, দুধের প্যাকেট প্যাকেট গোটাই রয়েছে, কোনো কাটা হয়নি। তাহলে দুধটা আসলো কোথা থেকে? তো ভাবতে ভাবতে যাই হোক দুধ পরিষ্কার করে নিয়েছে, একটু নিজের জন্য ভাতে ভাত যা হোক একটুখানি করে ও আবার শুয়ে পড়েছে। এবার শুয়ে যথারীতি একটু মানে ঘুম ঘুম এসছে, যখন একটু সন্ধে সন্ধে প্রায় হয়ে এসছে, ঘুমটা ভাঙার মুখে ঠিক ও শুনছে যে সোফায় যেন কারা কথা বলছে। ও আবার উঠে বসে ভাবতে যাবে, তখন বেল বেজেছে। তো খুলে দেখছে অতনু এসছে। তো এবার শরীরটা তো ভালো নেই, অতনুকে বলেছে যে আমি না এরকম দেখছি যে সোফার মধ্যে কারা বসে আছে। এবার অতনু খুব হাসছে, বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আরো বাড়ি থেকে থেকে এরকম হয়ে যাচ্ছ, তুমি কালকে থেকে অফিস যেও। তো ও বলছে আমার না শরীরটা ভালো লাগছে না। বলছে যে তখন অতনু বলছে ঠিক আছে তাহলে রাত্রে আমি একটু কিছু খাবার টাবার আনিয়ে নিই, তা রান্না করতে হবে না, ঠিক আছে দেখা যাক। আর ওইসব কথা মাথা থেকে বাদ দাও, কিছু কেউ নেই, সোফায় কেউ নেই, তুমি মাথা থেকে বাদ দাও ওইসব কথা। যাই হোক ওরা শুয়ে পড়েছে। শুয়ে ব্যাস অতনু যখন আসার পর থেকে ও আর কিছু দেখেনি। এবার পরের দিন সকাল থেকে ওর বেশ জ্বর, মানে অর্পিতার বেশ মানে 101 মানে 2-এর কাছাকাছি জ্বর। তো অতনু তখন বলছে যে আমার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যেতেই হবে, আমি চলে আসবো তাড়াতাড়ি, আমি তোমাকে এসে বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাবো। এত জ্বর যখন, অর্পিতা বলছে দরকার নেই দরকার নেই। তো অতনু জোর করেই না ঠিক আছে তোমাকে আমি নিয়ে যাবো, ডাক্তারের কাছে নিতে হবে, এত জ্বর নিয়ে তো ওরকম করা যায় না, আর আমার আজকে যেতেই হবে অফিস, আমি না হলে না হয় যেতাম না। তো তুমি যা হোক করে একটু সকালটা কাটাও, আমি সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। এবার যখনই অর্পিতার চোখ লাগছে, একটু ঘুম আসছে, ও তখনই শুনছে যে সোফায় কেউ আছে। একটা মানে ও পুরো ফিল করছে একটা বয়স্ক মহিলা আর একটা বয়স্ক মানুষ, পুরুষ ভদ্রলোক দুজন মিলে কোনো রকম একটা আলোচনা করছে। কোনো সময় ও স্বপ্নে দেখছে চা খাচ্ছে সোফায় বসে, এটাই দেখছে। তো এরকম হতে হতে তো ওই সেই সেম ওরকমই আগের দিনের মতোই পুরো ফিলটা হলো, যে ওই একটু চোখ লাগলেই ওরকম ও দেখছে। এবার ও ভাবছে যে অতনু তো বিশ্বাস করছে না, একবার ভাবছে ওর মনের ভুল নাকি যা হোক পুরোনো ফার্নিচারের দোকান থেকে কিনেছে, ওইটা একটা ভেতরে কাজ করছে যে ওই জন্য ওকে কিছু ফিল হচ্ছে, এরকমও ভাবছে। তো ভাবতে ভাবতে যাই হোক তো অতনু সন্ধ্যাবেলা বাড়ি এসে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। এবার ডাক্তার বলেছে যে কিছু রুটিন টেস্ট দিয়েছে, আর বলেছে ভাইরালি হয়েছে, একটু ওষুধপত্র দিন, অ্যান্টিবায়োটিক্স দিচ্ছি এগুলো দিন, আর একটু কিছু রুটিন টেস্ট আছে এগুলো একটু কালকে বা পরশুদিন করিয়ে নেবেন, করে আমাকে একটু রিপোর্টটা দেখিয়ে নেবেন। এমন ভয়ের কিছু নেই,
জ্বরই হয়েছে, এটা ভাইরাল থেকেই হয়েছে। তো এরকম বলে ওরা বাড়ি চলে এসছে। বাড়িতে আসার পর ওই কিছু অতনু ওই সামান্য কিছু রান্না টান্না করে নিয়েছে, কারণ ওর একদমই শরীর দিচ্ছে না, প্রায় 103-104 জ্বর। ও শুয়ে পড়েছে। ও রাত্রেবেলা খেতেও চাইছিল না, অতনু জোর করেই একটু কিছু খাইয়ে শুইয়েছে। এবার অতনুরও তো সারাদিনের ক্লান্ত শরীর, ও একটু ঘুমিয়ে পড়েছে। বা 2-2:30টার সময় ওর একটু ঘুমটা ভেঙে গেছে অতনু। তো উঠে ও দেখছে যে হট করে উঠে দেখছে কি অর্পিতা উঠে বসে আছে, বসে সোফার দিকে হাঁ করে এরকম তাকিয়ে আছে। এবার অতনু জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি এরকম উঠে বসে আছো কেন? বলছে ওই দেখো এরকম অর্পিতা দেখাচ্ছে। তো অতনু দেখে তাকিয়ে দেখছে কিছু নেই। বলছে যে কি হচ্ছে, তুমি মনে হয় জ্বরের ঘরে মানে তোমার এগুলো মানে হ্যালুসিনেশন হচ্ছে, এরকম বলছে আর কি। তো অর্পিতা তো মানে আর কি করবে, আবার বলছে তুমি, তখন গায়ে হাত দিয়ে দেখছে 103 টেম্পারেচার। তো ওকে শুইয়ে দিয়েছে, শুইয়ে ওষুধ খাইয়ে আবার শুইয়ে দিয়েছে। বলছে তুমি শোও, এরকম তুমি সোফার দিকে তোমার তাকাতে হবে না বেশি। তো শুইয়ে দিয়েছে, শুয়ে পড়েছে। এবার একটু তখনও ভোরের আলো ফোটেনি, অতনুরও তো মাথায় তো একটা টেনশন আছে, ওর হট করে ঘুমটা ভেঙে গেছে। দেখছে অর্পিতা বেঘরে ঘুমাচ্ছে। অতনু তখন উঠে মানে তখন 4:30 বাজে। তো বলছে মানে বাথরুমে যাবে আর কি। এবার বাথরুমে যেতে গিয়ে হট করে ওর একটা পায়ের মধ্যে একটা মনে হচ্ছে কি চ্যাটচেটের মতো কি লাগছে। তো ও তখন পায়ের তলায় মানে আধো অন্ধকার তো, ভালো করে আলো ফোটেনি, তখন লাইট জ্বালাচ্ছে না, যে ভাবছে যে অর্পিতা অনেক কষ্টে ঘুমিয়েছে, ওর ঘুমটা ভেঙে যাবে। তো দিয়ে একটুখানি হালকা আলো ফুটেছে, মানে জানলা দিয়ে আসছে। এবার অতনু সোফার দিকে তাকিয়ে ওর মানে চোখ বিস্ফোরিত হয়ে গেছে একদম। দেখছে একটা পুরুষ মানে বয়স্ক মানুষ আর একজন মহিলা, বয়স্ক মহিলা, দুজনের গলা কাটা দেহ ওই সোফার মধ্যে পড়ে আছে, মাথাগুলোও রয়েছে, এরকম গলা কাটা দেহ পড়ে রয়েছে। আর ওই পায়ে যে চ্যাটচ্যাটে ওর লাগছিল সেটা ওদেরই রক্ত গড়িয়ে এসছে। এইবার অতনু দেখে কি করবে বুঝতে পারছে না। অর্পিতাকে ডেকেছে, অর্পিতাকে ভাবছে যে অর্পিতাকে যদি দেখায় ও তো আরো ভয় পাবে। ওকে কোনো মতে মানে উঠতে পারছে না, অর্পিতার শরীরে কোনো ক্ষমতা নেই ওঠার। কোনো মতে ওকে পাজা কোলা করে নিয়ে ও বাইরে এসছে। বাইরে এসে বাইকের মধ্যে ওকে একটা ওর একটা ওড়না নিয়েছে, ওড়না দিয়ে ওকে বেঁধেছে, যে ভাবছে যে বাইক চালালে যদি ও পড়ে যায় তো ওর তো ক্ষমতা নেই ধরে ভালো করে বসার। তো মানে বেঁধেছে, ভালো করে বেঁধে ও আর কি থানার দিকে যাবে। অ্যাকচুয়ালি অতনু ভেবেছে যে ওর বাড়িতে কাউকে খুন করে রাখা হয়েছে, ওর অন্য কিছু মাথাতেই আসেনি। ও ভেবেছে দুজনকে খুন করে ওখানে রাখা হয়েছে, মানে ও তো ঘুমিয়েছিল, ওর মাথা আর কিছু কাজ করেনি। ও অর্পিতাকে নিয়ে জাস্ট থানায় চলে গেছে একদম, গিয়ে যে বলেছে যে এই আমার অ্যাড্রেস, এখানে এরকম একজন বয়স্ক মহিলার লোককে এরকম আমি ডেড বডি আমার সোফায় দেখলাম, আমি কি করব বুঝতে পারছি না। তো যিনি ওসি ছিলেন বললেন বসুন দাঁড়ান, ঠান্ডা হন, বলুন কি হয়েছে। আর অর্পিতা মানে প্রায় শুয়েই আছে, মানে ওর মানে ক্ষমতাই নেই উঠে ভালো করে ইয়ে করার। তো ওরকম অতনু বলেছে। তো ওসি তো ভালো করে শুনেছে অ্যাড্রেসগুলো। আচ্ছা ওই অ্যাড্রেসে আবার খুন হয়েছে, এরকম বয়স্ক মহিলা কি বলছেন? এই অ্যাড্রেসে তো আগেও আমরা কিছুদিন আগেই খুন হয়েছিল, দুজন বয়স্ক মহিলার ওরা নিঃসন্তান দম্পতি ছিলেন, ওদের এক আত্মীয় ওদেরকে খুন করে সোফায়, বাড়ির ঘরের সোফায় ফেলে রেখেছিলেন, আমরা গিয়ে ওরকম উদ্ধার করি। তো তখন বলছে সোফায়, বলছে হ্যাঁ ঘরের সোফায়, ওদের বেডরুমের সোফায় এরকম দুটো বডি আমরা পেয়েছি। ওই বাড়িতেই বলছেন? তখন বলছে যে হ্যাঁ। তখন পুলিশ বলছে যে একটু চলুন তো, ঠিক আছে। তখন পুলিশের গাড়িতে ওরা আবার গেছে, গিয়ে এবার ঘরে ঢুকে দেখছে কিচ্ছু নেই, জাস্ট সোফাটা খালি, কিচ্ছু নেই, কোনো কিছু নেই। এবার পুলিশটা বলছে যে কি বলছেন, কিছু তো নেই। তখন তো অতনু মানে নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না, কারণ অতনু এইসব বিশ্বাসই করে না। ও যে নিজের চোখে এগুলো দেখেছে তারপরে কিছু নেই, ও মানে মানতেই রাজি নয়, বলছে এখানে ছিল। তখন হঠাৎ করে পুলিশ মানে যিনি এসছিলেন উনি না ভালো করে ওই সোফাটা দেখে বলছে এই সোফাটা কোথা থেকে পেলেন আপনারা? তখন বলছে এটা তো আমরা পুরোনো ফার্নিচার থেকে দোকান থেকে কিনেছি। তখন বলছে
এই সোফাটা তো এখানেই ছিল, আমরা তো এটাকে উদ্ধার করে নিয়ে গেছিলাম। সোফাটাকে নিয়ে গিয়ে আমরা যে করে এটা ওই এই সোফার উপরেই, কিন্তু ওই যে দুজন মারা গিয়েছিলেন তারা এই সোফার উপরেই ছিলেন। আমরা বডি নিয়ে যাই, সাথে সোফাটাও নিয়ে যাই, কারণ সোফার মধ্যে প্রচুর রক্ত টক্ত এরকম লেগেছিল। তো আমরা এটাকে পুরোনো ফার্নিচারের দোকানে লাস্টে আমরা দিয়ে দিই। আর ওনারা যেহেতু নিঃসন্তান ছিলেন আর কেউ ক্লেম করারও কেউ ছিল না, আমরা সোফা নিয়ে আর কিছু ভাবিনি, আমরা ওই পুরোনো ফার্নিচারের দোকানে দিয়ে দিয়েছি। তা আপনারা আবার এই সোফাটাই কোথা থেকে পেলেন? এইবার ওরা তো বুঝতে পারছে না, বলছে যে আমরা তো পুরোনো ফার্নিচারের দোকানে দেখলাম, ওটা আমরা নিয়েছি। এইবার পুলিশ ইন্সপেক্টরটা বলছে যে আর ঠিক আছে, আর এসব ভাববেন না, যা হোক আপনারা আপনাদের মতো থাকুন, আর কিছু ভাববেন না। এবার ওরা তো চলে গেছে, কিছুই পাইনি ওখানে। এইবার অতনু আর অর্পিতা ভাবছে যে, অর্পিতার তখন ভাবার মতো পরিস্থিতিতে ছিলই না, অতনু ভাবছে যে এটা কি সত্যিই দেখলো, মানে ও এত অবাক হয়ে গেছে। গিয়ে ও মানে লাস্টে আর অর্পিতার ওরকম জ্বর, ওরা একটা পাশে একটা মন্দির ছিল, ওই মন্দিরটাতে অর্পিতাকে ওরকমভাবেই নিয়ে গেছে। গিয়ে ওই পুরোহিত মশাইয়ের সাথে কথা বলেছে যে দেখুন এরকম হয়েছে, আমি তো বিশ্বাসই করি না, কিন্তু আমি সত্যি এরকম দেখেছি নিজের চোখে, এবার কি করণীয় আমাদের। তো ওই পুরোহিতটা বলছেন যে আপনারা না সোফাটা যেখান থেকে এনেছেন, যেই দোকান থেকে এনেছেন ওই দোকানে আবার দিয়ে আসুন, আপনাদের কিছু করতে হবে না ওই সোফার জন্যই, কারণ তার আগে তো আপনারা কিছু দেখছিলেন না, ওই সোফাতেই মনে হচ্ছে কোনো সমস্যা আছে। তো তখন ওরা ওই সোফাটাকে আবার দিয়ে দিল, ওই দোকানে গিয়ে ফেরত দিয়ে এসছে। এবার দিব মানে লোকটা বলছে টাকা ফেরত দেবে না, এই করবে না, তো অত ওই নিয়ে তর্কাতর্কি করেইনি, বলছে ঠিক আছে আপনার টাকা ফেরত দিতে হবে না, আমি কিন্তু সোফাটা আমি নেব না বলে দিয়ে এসছে। কিন্তু ওরা বাড়ি আসার পরেও না ওই যে দেখেছে ওই মানে এটা ওদের তাড়া করে বেড়াচ্ছে, খালি মনে হচ্ছে যেন রয়েছে ওইখানে, রয়েছে সোফাটাও নেই কিন্তু তবুও ওদের মনে হচ্ছে আছে। মানে এমনই পরিস্থিতি হলো যে ওরা বাড়িটা লাস্টে ছাড়তে বাধ্য হলো, ওরা ওই বাড়িতে আর থাকলো না। ওরা সমস্ত প্রিকশন নিয়েছিল, আরও সমস্ত ওই মন্দির থেকে পুরোহিত মশাই করে দিয়েছিল, কিন্তু ওইগুলো নিয়েও ওরা ওইখানে আর থাকতে পারলো না, ওরা বাড়িটা ছেড়েই দিল, ওরা অন্য জায়গায় শিফট করে গেল আর কি। আচ্ছা, এইটাই গল্প। আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে সবাই প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, বাই, গুড নাইট।